শেখ হাসিনা দুর্নীতির অজানা অধ্যায়ের গোপন রিপোর্ট প্রকাশ করল দ্য গার্ডিয়ান। এবং সর্বশেষ দেখবেন, আওয়ামী লীগ সরকারের টাকা পাচারকারীদের কারণে ভয়ঙ্কর আর্থিক সংকটে পড়ছে বাংলাদেশের ব্যাংকগুলো। জরুরি প্রয়োজনে 2 মাস ঘুরে ব্যাংকে জমানো 20 লাখ টাকা তুলতে না পেরে পাগলের মতো ঘুরছেন শিরিন সুলতানা। রাগে ক্ষোভে তিনি বলেন, টাকা না পেলে আত্মহত্যা ছাড়ার কোনো উপায় থাকবে না তার। 2-3 সপ্তাহ আইলে 5-6 হাজার দেন, 10-12 হাজার দেন, আর উপরে কোনো টাকা দেওয়া হয় না। টাকা নাই, পাওনাদারদের টাকা দিতে পারে না। আদানি আসিছে টাকা চেতে, বাকি পড়িছে 5,000 কোটি টাকা না তার বেশি। কোনো টাকা নাই। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা কয় টাকা আছে কে জানে, আছে কিনা আদৌ। আমেরিকান কোম্পানির টাকা আটকে আছে। লু আসিছিল কিন্তু এই জন্য, দেখেন সালমান রহমান নিজেই কইছে যে আইসা কইছে যে আমেরিকান কোম্পানিগুলো কখন টাকা পাবে। পিটার হাস বাংলাদেশ ব্যাংকে গেছিল তদবির করতে, আমেরিকান কোম্পানি কবে টাকা পাবে। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আমরা আন্তর্জাতিক আদালতের সার্ভেয়ার খুনি লাদিস এবং কারাঞ্চিকের বিচার এবং সাজার কথা জানি। বসনিয়ার মুসলমানদের ওপর গণহত্যা চালানোর মানবতা বিরোধী অপরাধে তাদের বিচার হয়েছিল। চরম মুসলিম বিদ্বেষী নৃশংসদীয় অপরাধে যাবজ্জীবন সাজা হয়েছে। ওই আদালতে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যার জন্য এখন মিয়ানমারের সামরিক জনতার বিচার চলছে। বাংলাদেশের নিপীড়িত জনগণও আশা করে যে বর্তমান বিশ্বের একমাত্র নারী ফ্যাসিস্ট শেখ হাসিনাও একইভাবে স্বদেশে কিংবা আন্তর্জাতিক আদালতে বিচার একদিন হবে। তবে সেই বিচারের আগে শেখ হাসিনার কৃত অপরাধের ডকুমেন্ট এখনই তৈরি করে রাখা প্রয়োজন। নইলে হাসিনার ফ্যাসিস্ট শাসনের অবধারিত পতনের পর এইসব অপরাধের কথা স্মৃতিভুষ্ট বাঙালি মুসলমান খুব তাড়াতাড়ি ভুলে যাবে। দেখতেই তো পারছেন, এক ভয়ানক স্বৈরাচারী এবং দুর্নীতিপরায়ণ শাসক শেখ মুজিবকে 14 বছর ধরে আজব মুসলমান জাতি একেবারে পৌত্তলিক কায়দায় মূর্তি বানিয়ে কিভাবে পুজো করে ফেলছে। অথচ 1975 সালে জনবিচ্ছিন্ন শেখ মুজিব সামরিক অভ্যুত্থানে মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হওয়ার পর ঢাকার দোকানের সমস্ত মিষ্টি শেষ হয়ে গিয়েছিল। খোদ গোপালগঞ্জে তাকে জানাজা পড়ানোর জন্য লোক খুঁজে পাওয়া যায়নি। বর্তমান প্রজন্ম এসব ইতিহাসের কিছুই জানে না। যাই হোক, এবার শেখ হাসিনার অপরাধের একটি ডকুমেন্ট তৈরি করে রাখা যাক। 2009 সালে ক্ষমতা দখল করে শেখ হাসিনা বাংলাদেশে পারিবারিক শাসন প্রতিষ্ঠা করেছেন। তারপর কথিত কম্পিউটার বিজ্ঞানী সজীব অজিত জয় মার্কিন প্রবাসী এবং সম্ভবত ওই দেশটির নাগরিক হওয়া সত্ত্বেও হাসিনা তাকে মন্ত্রীর মর্যাদা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে। জয় মাঝে মধ্যেই বাংলাদেশ সফরে আসেন এবং মাঝে মধ্যে আটলান্টিকের ওপার থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে যাদের উদ্দেশ্যে বাণী পাঠিয়ে থাকেন। সজীব অজেদের অবিশ্বাস্য উচ্চ বেতনের কথা শেখ হাসিনার প্রভাবশালী মন্ত্রী মরহুম লতিফ সিদ্দিকী খোদ আমেরিকাতে বসে সাংবাদিকদের জানিয়েছিলেন। এছাড়া বিভিন্ন দেশে দুর্নীতিলব্ধ অঢেল সম্পদের গল্প তো আছেই। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা কোনো সরকারি পদ ছাড়া রাষ্ট্র পরিচালনার প্রচণ্ড প্রভাব বিস্তার করে থাকেন। কিছুদিন আগে প্রধানমন্ত্রীর নাটকীয় শপথপাঠ অনুষ্ঠানে শেখ রেহানাকে বড় বোনের পাশে দণ্ডায়মান দেখা গেছে। শোনা যায় দিল্লি নাকি তাকে হাসিনার উত্তরাধিকারী হিসেবে নির্বাচিত করে রেখেছে। শেখ রেহানার স্বামীর ছোট ভাই মেজর জেনারেল তারেক সিদ্দিকীকে শেখ হাসিনার মন্ত্রীর মর্যাদায় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন। সাবেক প্রধান সেনাপতি জেনারেল আজিজের দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের যাবতীয় গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অন্যতম প্রধান হোতা হলেন এই তারেক সিদ্দিকী। শেখ রেহানার ছেলে ববি সিদ্দিকীকেও বাংলাদেশের অত্যন্ত প্রভাবশালী বিবেচনা করা হয়। তিনি দীর্ঘদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরে বসেই সম্ভবত ইউএনডিপির কভারে কাজ করেছেন। শেখ হাসিনার কন্যা পুতুল ও তার স্বামী আরব আমিরাতে বিপুল সম্পদের কথা এখন অনেকেরই ওপেন সিক্রেট। আরব আমিরাতে হাসিনা কন্যার স্বামী ঠিক কী অবস্থায় আছে সেটাও রহস্যময়। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজবের শেষ নেই। পদ্মা সেতু দুর্নীতিতেও সাবেক মন্ত্রী আবুল হোসেনের সাথেই দম্পতির নাম জড়িয়ে আছে। সেই সময় তারা কানাডায় অবস্থান করতেন। কেন তারা কানাডা থেকে পালিয়ে প্রথমে কাতার এবং পরে আরব আমিরাতে ঘাঁটি গেড়েছেন সেটাও আমজানাতার অজানা। অবশ্য পুতুল এখন স্বামীর সাথে না থেকে মায়ের সাথে ঘুরছেন। শেখ হাসিনার কন্যার শ্বশুর ইঞ্জিনিয়ার মোশাররফ দীর্ঘদিন স্থানীয় সরকার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। একদা দাপটে মন্ত্রীর এখন আর খোঁজ খবর নেই। অনেকে দাবি করেন যে বেআইনি কি সাবেক হয়ে গেছে। ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাইকে কিছুদিন আগে প্রায় 2000 কোটি টাকা লোপাট করার অভিযোগে সরকার গ্রেপ্তার করেছে। ফ্যাসিস্ট শাসকের সাবেক অথবা বর্তমান ব্যয়ের ছোট ভাই যদি 2000 কোটি টাকা মেরে দেওয়ার ক্ষমতা রাখেন, তাহলে শেখ হাসিনার আরও নিকটের আত্মীয় স্বজনরা কত টাকা দুর্নীতি করেছেন তার ধারণা করাও আমাদের পক্ষে অসম্ভব। মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাসিত সাংবাদিক ইলিয়াস হোসেন বছর খানেক আগে মন্ত্রী এবং সংসদ সদস্য সহ বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ে শেখ পরিবারের লোকজনদেরকে অবস্থান নিয়ে ইউটিউবে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন। সেখানে ইলিয়াস হোসেন শেখ পরিবারের প্রভাবশালী প্রায় অর্ধশত ব্যক্তির নাম উল্লেখ করেছিলেন।
ওই প্রতিবেদনটি বিশেষভাবে সংরক্ষণ করা প্রয়োজন। ভবিষ্যতে মামলার আর্জি বানাতে প্রতিবেদনটির প্রয়োজন হবে। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে শেখ হাসিনা দুর্নীতির আখড়া বানিয়েছেন। জাদুঘরে পাঠানো লোডশেডিং বাংলাদেশে আবার ফিরে আসার পর থেকে বিদ্যুৎ মন্ত্রণালয়ে দুর্নীতি নিয়ে তথাকথিত মূলধারা মিডিয়ার এখন কিছু সংবাদ প্রকাশিত হচ্ছে। কুইক রেন্টালের নামে বিদ্যুৎ না দিয়ে যে টাকা লুটপাট করা হচ্ছে তা দিয়ে কয়েকটি পদ্মা সেতু বানানো সম্ভব হতো। 2010 সালে জুন মাসে আমার এক রাতে প্রধান টর্চার চেম্বারে চোখ বেঁধে জিজ্ঞাসা করা হয়েছিল আমি কেন কুইক রেন্টালের বিরোধিতা করি। সেদিন আমাকে প্রশ্নকারী সেসব সামরিক ও পুলিশের কর্তারা নিশ্চয়ই আমার বিরোধিতার কারণ বুঝতে পারছেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নামে দেশে বিদেশে লুণ্ঠনকারীদের জন্য টাকার খনি তৈরি করা হয়েছে। 3.5 বিলিয়ন মার্কিন ডলারের প্রকল্পতে অতিরিক্ত খরচ 10 বিলিয়ন ডলারের মধ্যে কত অংশ বাংলাদেশের লুটেরা পাচ্ছে আর কত অংশ রাশিয়ানদের ভাগে যাচ্ছে সেটা IMF ওয়ার্ল্ড ব্যাংক এবার শেখ হাসিনার কাছে হিসাব চাইতে পারে। সাধারণ জনগণের মাথায় বিপুল ঋণের বোঝা চাপিয়ে শেখ হাসিনার প্রতিটি মেগা প্রকল্পে এইভাবে দুর্নীতির মহা উৎসব চলছে। গত 15 বছরে সর্বাধিক ক্ষতি করা হয়েছে অর্থনৈতিক খাতে। সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমর্থনে অর্থনীতিতে চমকের পরিবর্তে যথেষ্ট শৃঙ্খলা ফিরিয়ে এনেছিল। 2001 থেকে 2006 সালের মধ্যে মুদ্রানীতি এবং সামষ্টিক অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি ও সম্পদের যথাসম্ভব সুষম ব্যবহার নিশ্চিত এবং একটি টেকসই কাঠামো নির্মাণের লক্ষ্যে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। ফলে সেই সময়ে প্রবৃদ্ধি 6.7 উন্নীত হওয়ার পাশাপাশি সম্পদ যাতে গুটি কয়েক ব্যক্তির কাছে পুঞ্জীভূত না হয় সেদিকে দৃষ্টি ছিল। শেখ হাসিনা সহজে লুটের ভাগ পাওয়ার জন্য চিহ্নিত লুটেদের হাতে দেশের অর্থনীতির পরিচালনার দায়িত্ব অর্পণ করেছেন। বর্তমান সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করবার পর দেশের প্রতিটি অর্থনৈতিক প্রতিষ্ঠান অডিট করলেই কেবল লুটপাটের প্রকৃত চিত্র বাংলাদেশের জনগণ জানতে পারবেন। যে রাষ্ট্রে পিকে হালদারের মতো একজন ব্যক্তি 10,000 কোটি টাকারও অধিক লুটপাট করে ভারতে পাচারে সক্ষম হয় সে দেশে অর্থনৈতিক ধ্বংস অনিবার্য। মেয়ের বিয়ের জন্য খেয়ে না খেয়ে আইসিবি ইসলামী ব্যাংকে টাকা জমিয়েছিলেন আশিস কুমার পাল। বিএটি ঘর ব্যাংকে নারায়ণগঞ্জ শাখায় গেলে নিজের জমানো 11 লাখ টাকা তুলতে। বিপত্তিটা শুরু সেখানেই। ব্যাংকে নেই টাকা, তুলতে না পেরে মহাবিপাকে এই বাবা। চেক নিয়ে বারবার ব্যাংকে গেলেও নগদ টাকা না থাকা দোহাই দিয়ে তাকে ফিরিয়ে দিয়েছে ব্যাংক। বাধ্য হয়ে ব্যাংকটির প্রধান কার্যালয়ে দিয়েও শূন্য হাতে ফিরতে হয় আশিস কুমার পালকে। হতাশে পিতার এখন মাথায় হাত, চোখে দেখছেন সর্ষার ফুল। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন সামনের মাসেই মেয়ের বিয়ে। টাকাটা তুলতে না পারলে হয়তো ভেঙে যাবে সেই বিয়ে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে সঞ্চয় করতে খরচের খাতাটা কতই না কাটছাট করে কম খেয়ে টাকা জমায় মধ্য ও নিম্নমধ্যবিত্ত মানুষগুলো। আইসিবি ইসলামী ব্যাংকের আরেক গ্রাহক ইতালি প্রবাসী আফসান উদ্দিনের জমা 7 লাখ টাকারও কিছু বেশি। মতিঝিলের প্রিন্সিপাল শাখার 1 মাসে 3 বার যেও ওই টাকা উঠাতে পারেননি তিনি। কষ্টের টাকা ব্যাংকে রেখে হন্য হয়ে ঘুরছে ব্যাংকের এক শাখা থেকে অন্য শাখায়। কবে নাগাদ টাকা দিতে পারবে তারও কোনো নিশ্চয়তা নেই। জানা যায় টাকা দিতে না পেরে অফিস করার ছেড়ে দিয়েছে কোনো ব্যাংকের ম্যানেজাররা। জরুরি প্রয়োজনে 2 মাস ঘুরে ব্যাংকে জমানো 20 লাখ টাকার 1 টাকাও তুলতে না পেরে পাগলের মতো ঘুরছেন শিরিন সুলতানা। রাগে ক্ষোভে তিনি বলেন টাকা না পেলে আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না তার। শুধু আইসিবি ইসলামী ব্যাংকই নয়, সরকারি বেসরকারি খাতের আরও কিছু সংকটপূর্ণ ব্যাংক আমানতকারীদের টাকা যথাসময়ে ফেরত দিতে হিমশিম খাচ্ছে। রাষ্ট্রীয়ত্ব খাতের বেসিক ব্যাংক থেকে প্রায় 2,500 কোটি টাকার আমানত তুলে নিয়েছে গ্রাহকরা। সব মিলিয়ে 1 মাসের ব্যবধান বিভিন্ন ব্যাংক থেকে 3,000 কোটি টাকারও বেশি তুলেছিলেন আমানতকারীরা। এক্সিম ব্যাংকের সাথে একীভূত হওয়া পদ্মা ব্যাংকের গ্রাহকদের টাকা দিচ্ছে কিস্তিতে। গ্রাহকের চাহিদার অর্ধেক টাকা দিয়ে বাকি টাকা পরে দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে। এর বাইরে একীভূতকরণ আতঙ্কে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক থেকেও আমানত তুলে দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানা যায়। এছাড়া ঋণ অনিয়ম ও তারল্য সংকটে ইসলামী ধারার ব্যাংকগুলো হারাচ্ছে আমানত। গত জানুয়ারি মাসে ব্যাংকগুলোর 8,000 কোটি টাকারও বেশি আমানত কমেছে। মূলধন সংকট দেখা দিয়েছে দেশের 15টি ব্যাংকে। ব্যাংকগুলো ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে প্রয়োজনীয় মূলধন সংরক্ষণ করতে পারছে না। একদিক থেকে খেলাপি ঋণ বৃদ্ধি, অপরদিকে মূলধন ঘাটতি বেড়ে যাওয়ায় ব্যাংকগুলোতে ঝুঁকির মাত্রাও বেড়ে গেছে। গত জুন শেষে ব্যাংকগুলোতে মূলধন ঘাটতি হয়েছে 33,736 কোটি টাকা বা প্রায় 36,000 কোটি টাকা। ব্যাংকগুলোর মধ্যে 7টি সরকারি, 6টি বেসরকারি ও 2টি বিদেশি ব্যাংক রয়েছে। এর মধ্যে নতুন প্রজন্মের 2টি ব্যাংক রয়েছে। ব্যাংক দুটি হল বেঙ্গল ব্যাংক ও সিটিজেন ব্যাংক। 2023 সালে জুন শেষে অগ্রণী ব্যাংকের মূলধন ঘাটতি 3,768 কোটি টাকা। তাদের মূলধন থাকার কথা ছিল প্রায় 3,900 কোটি টাকা।
একইভাবে বেসিক ব্যাংকের ঘাটতি 2,352 কোটি টাকা, জনতা ব্যাংকে 2,189 কোটি টাকা, রূপালী ব্যাংকে 2,230 কোটি টাকা এবং সোনালী ব্যাংকে 10,61 লাখ টাকা। সরকারি খাতের বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে বাংলাদেশে কৃষি ব্যাংকের ঘাটতি সবচেয়ে বেশি, 15,541 কোটি টাকা ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘাটতি 2,386 কোটি টাকা। সরকারি ব্যাংকগুলো সবগুলো মিলে মূলধন থাকার কথা ছিল 20,656 কোটি টাকা, তবে তার মূলধন রেখেছে 9,911 কোটি টাকা। একমাত্র ব্যতিক্রম বিডিবিএল, এই ব্যাংকটির কোনো মূলধন ঘাটতি নেই। বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে বাংলাদেশ কমার্স ব্যাংকের ঘাটতি 1,314 কোটি টাকা, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের 88 কোটি টাকা, সিটিজেন ব্যাংকের 97 কোটি 10 লাখ টাকা, আইসিবি ইসলামিক ব্যাংকের 1,812 কোটি টাকা, ন্যাশনাল ব্যাংকের 1,389 কোটি টাকা, সাবেক ফার্মার্স বা বর্তমান পদ্মা ব্যাংকের ঘাটতি 497 কোটি 45 লাখ টাকা। খাত সংশ্লিষ্টরা জানান, ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে আমানত সংগ্রহ করে, ওই অর্থ দিয়ে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানকে ঋণ দেয়। যথাসময়ে ঋণ আদায় করতে না পারলে খেলাপি ঋণে পরিণত হয়।